বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব। খেয়াল করব সবাই, পুলিশ প্রবিধান। গত ক্লাসে আমরা পুলিশ প্রবিধান পড়েছিলাম 313 থেকে 321 পর্যন্ত। 313 থেকে 321। আমরা এ পর্যায়ে পূর্বের ক্লাসটা একটু ছোট্ট করে রিভিশন দিব, দেন নতুন ক্লাসে যাব। খেয়াল করি, অশনাক্তকৃত লাশের আঙ্গুলের ছাপ ছবি গ্রহণ। আঙ্গুলের ছাপের বিষয়ে বলা আছে, কে নিতে পারেন? ইন্সপেক্টর পদবীর কর্মকর্তা। কত কপি হবে? 2 কপি হবে। কত বিধি অনুযায়ী? 313 বিধি অনুযায়ী। আর 314 বিধিতে জেনেছিলাম অশনাক্তকৃত লাশের ছবি উঠে রাখতে হবে, অবশ্যই অর্ধ প্লেট আকৃতির ছবি হবে। 314 প্রবিধানে আমরা জেনেছি। এছাড়া আমরা জেনেছিলাম 315 প্রবিধান, ওয়ারেন্ট জারি। ওয়ারেন্ট কার নামে ইস্যু করা হয়? অধস্তনকে দিয়ে যদি জারি করতে হয় অবশ্যই লিখিতভাবে দিতে হবে। দেন আমরা জেনেছিলাম লিখিতভাবে দেওয়ার পর যিনি যার নামে দিবেন তার নামটা স্পষ্ট অক্ষরে লিখতে হবে 315 বিধি অনুযায়ী। ওয়ারেন্ট কিভাবে জারি করতে হয়। দেন আমরা 316তে জেনেছিলাম 3টা বিষয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ওয়ারেন্ট ব্যতীত কোন কোন ধারায় গ্রেফতার করা যায়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেফতার এর পদ্ধতি। দেন আমরা জেনেছিলাম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কি কি কাগজপত্র থাকলে গ্রেফতারকৃতকে মুক্তি দেওয়া যায়, আমরা 316তে জেনেছিলাম। দেন একটু যদি ছোট্ট করে জানি, যেহেতু ইম্পর্টেন্ট বিধি আবার একটু মেমোরাইজ করে নিই আমরা। 54 ফৌজদারি কার্যবিধির 54, 55, 57, 1, 128, 151, 401-3 যা ওয়ারেন্ট ব্যতীত আমরা গ্রেফতার করতে পারতেছি। দেন আমরা দেখি গ্রেফতারের পদ্ধতির বিষয়ে বলা আছে 46, 47, 48 এবং 53 ব্যবহার করতে হবে। আর জেনেছিলাম গ্রেফতারকৃতকে যদি জামিন ব্যতীত, খেয়াল করবেন কিন্তু, জামিননামা থাকে, যদি জামিননামা থাকে, মুস্তেকা দিতে সক্ষম হয়, পাশাপাশি তিনি যদি ম্যাজিস্ট্রেটের কোনো আদেশ নিয়ে আসেন তাহলেই কেবল তাকে মুক্তি দেওয়া যাবে 316 প্রবিধানে আমরা জেনেছিলাম। আর 317তে জেনেছি অপ্রয়োজনীয় গ্রেফতার এড়ানোর জন্য জামিনে নমনীয়তা প্রদান 317। 318তে জেনেছিলাম যিনি জনহিতকর কার্যে নিয়োজিত থাকেন, ধরেন বিদ্যুৎ বিভাগের কোন কর্মচারী জরুরি কাজে নিয়োজিত, তাকে গ্রেফতার করতে গেছেন, তাকে যদি নিয়ে আসেন তাহলে জরুরি কাজ করা যাবে না। সেজন্য বদলি আসা আগ পর্যন্ত তার গ্রেফতারের বিষয়টি অপেক্ষা করতে হবে। 318। আর 319 এবং 20 আমরা জেনেছি সৈনিক গ্রেফতার করা হলে অবশ্যই কাকে জানাতে হবে? সৈনিক গ্রেফতারের বিষয়ে তার কমান্ডিং অফিসারকে জানাতে হবে। দেন আমরা জেনেছিলাম সর্বশেষ বিষয় 321 গ্রেফতারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকে, অসুস্থ ব্যক্তির প্রতি গ্রেফতারকারী কর্মকর্তার দায়িত্ব। কি দায়িত্ব রয়েছে? তিনি তাকে অবশ্যই তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখাবেন। তবে চিকিৎসা ব্যয়ের বিষয়টা আমরা দেখতে পাই জেলা ম্যাজিস্ট্রেট বহন করে থাকেন। আপনাদেরকে মেহেদীস ল সেন্টার পুলিশ এমসিকিউ যে গ্রুপ রয়েছে, ওই গ্রুপে কিন্তু আমি এই প্রত্যেকটা বিধির উপরে আলাদা করে ব্রড কোশ্চেন লিখিত প্রশ্ন দিয়েছি। দয়া করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকেও আমি দেওয়ার চেষ্টা করব, এখন থেকে চেষ্টা করতেছি। আপনাদেরকে যেই ধারাগুলো পড়াই ওই ধারার উপরে কেমন লিখিত প্রশ্ন আসতে পারে সে বিষয়ে এমসিকিউ তো বলেই দিই ক্লাসে, কেমন লিখিত প্রশ্ন আসতে পারে সেগুলো আমি ওই গ্রুপে দিব। ধন্যবাদ। খেয়াল করি আমরা আজকে পড়বো 322 প্রবিধান। আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়ি 51 ধারা, আমরা কিন্তু জেনেছিলাম যে কাকে দেহ তল্লাশি করা যাবে, কার দেহ তল্লাশি করা যাবে না। গ্রেফতারকৃত ব্যক্তি যদি জামিন নিতে সমর্থ হয় অথবা জামিন দিতে না পারে, খেয়াল করবেন কিন্তু, জামিন নিতে সমর্থ হলে তার দেহ তল্লাশি করা যাবে না, আর জামিন নিতে সমর্থ না হলে দেহ তল্লাশি করা যাবে। তো দেহ তল্লাশি করার পর যে মালামাল পাবেন, সে মালামালের একটা তালিকা তৈরি করতে হবে, একটা কপি তাকে দিতে হবে, আরেকটা কপি আপনাকে রাখতে হবে। এই বিষয়টা আমরা 322 প্রবিধানে দেখতে পাই। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারার সাথে ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারার সাথে প্রবিধান 322 ব্যবহার করতে হবে। প্রবিধান 322 ব্যবহার করতে হবে।
দেন আমরা দেখবো ইম্পর্টেন্ট বিধি 323 পর্যালোচনায় দেখবো। প্রথমে খেয়াল করেন এমসিকিউ, গ্রেফতার করতে ব্যর্থতার ক্ষেত্রে কার্য ব্যবস্থা। আপনারা অনেকেই জানেন, অনেকেই পড়েছেন ইতিমধ্যে NER, নন এক্সিকিউশন রিপোর্ট। কিন্তু পরীক্ষাতে যদি প্রশ্ন আসে গ্রেফতার করতে ব্যর্থতার ক্ষেত্রে কি কি কার্য ব্যবস্থা গ্রহণ করা যায় আলোচনা করুন, লিখিত প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে 323-এর ক্লোজ গুলো আমাদের উল্লেখ করা দরকার। সো আমরা একটু ছোট্ট ছোট্ট করে জানবো যে গ্রেফতার করতে ব্যর্থতার ক্ষেত্রে কি কি কার্য ব্যবস্থা গ্রহণ করা যায়। প্রথমে হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 75-এর 2 পড়ি না, গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। আমরা দেখব গ্রেফতারি পরোয়ানা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা না যায়, সংশ্লিষ্ট ব্যক্তি আত্মসমর্পণ না করে, আনুষ্ঠানিকভাবে ওয়ারেন্ট বাতিল না হয়, গ্রেফতারকারী যে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সে আদালত যদি উল্লিখিত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার না করেন। যদি আপনাদের এমসিকিউ আসে, খেয়াল করবেন গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে বা নিম্নলিখিত কোন কোন ক্ষেত্রে বলবৎ থাকবে। আমরা দেখব বলা আছে কি আত্মসমর্পণ না করা পর্যন্ত বলবৎ থাকবে, ওয়ারেন্ট বাতিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে, আর আসামিকে গ্রেফতার করা না পর্যন্ত বলবৎ থাকবে। এই তিনটা ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকবে, যেহেতু কার্যকর করা যাচ্ছে না। কত বিধি অনুযায়ী 323-এর ক। যদি কতদিন পর্যন্ত বলবৎ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু 323-এর ক ব্যবহার করব। আর যদি প্রশ্ন আসে নন এক্সিকিউশন রিপোর্ট কখন দাখিল করতে হয়, সেক্ষেত্রে বিধি ব্যবহার করব 323-এর খ। তাহলে NER বলতে অবশ্যই 323-এর খ ব্যবহার করব, নট 323। 323 মানে ব্যাপক বিষয়, আপনারা চেষ্টা করবেন। যদি না পারেন একান্ত সেটা ভিন্ন জিনিস, যদি না পারি সেটা ভিন্ন জিনিস, তবে আমরা ব্যবহার করার চেষ্টা করব NER 323-এর খ। বুঝা গেল? তাহলে একটু দয়া করে খেয়াল করবেন যে NER মানে 323-এর খ, ফৌজদারি কার্যবিধি 75-এর 2। তাহলে এই যে NER এর বিষয়ে আমরা জানলাম, খেয়াল করেন NER কখন দেওয়া হয়ে থাকে। NER কখন দেওয়া হয়ে থাকে? যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হলো তাকে যদি খুঁজে পাওয়া না যায়, তাকে যদি খুঁজে পাওয়া না যায়, গ্রেফতার করার জন্য যে অফিসারকে নির্দেশ দেওয়া হলো তার নিকট যদি প্রতীয়মান হয় উল্লিখিত ব্যক্তি বা অপরাধী বা আসামি পলাতক আছে, নিজেকে লুকিয়ে রেখেছেন, সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না করার কারণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর না করার কারণ উল্লেখপূর্বক যে প্রতিবেদন দিয়ে থাকেন আদালতে, আইনের পরিভাষায় তাকে নন এক্সিকিউশন রিপোর্ট বলে। আপনাদের ফেস ইমপ্রেশন দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছেন। কিসের এত টেনশন? NER মানে হচ্ছে নন এক্সিকিউশন রিপোর্ট, তামিল না করার প্রতিবেদন। সোজা কথা, তামিল কেন করতে পারলাম না সে বিষয়ে আমরা প্রতিবেদন দিব আদালতের নিকট, 323-এর খ। বোঝা গেল? তাহলে NER যদি বলে তাহলে আমরা অবশ্যই 323-এর খ বিধি ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে NER এ কার কার স্বাক্ষর থাকে বা NER দাখিল করার জন্য কি কি কাগজপত্র সংযুক্ত করতে হয়। আমরা দেখব NER যখন দাখিল করা হয় সেক্ষেত্রে 323-এর গ বিধি মোতাবেক, 323-এর গ বিধি মোতাবেক NER যখন দাখিল করব সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর অস্থাবর 2 প্রকার সম্পত্তির একটা তালিকা প্রস্তুত করব। 2 প্রকার সম্পত্তির একটা তালিকা প্রস্তুত করব। তালিকা প্রস্তুত পূর্বক আমরা দেখতে পাই পঞ্চায়েতের যে সদস্য থাকে, এখানে বোঝানো হচ্ছে মেম্বার, চেয়ারম্যান অথবা গণ্যমান্য 2 জন ব্যক্তি। মেম্বার, চেয়ারম্যান অথবা গণ্যমান্য 2 জন ব্যক্তির স্বাক্ষর থাকবে। তাহলে কার কার স্বাক্ষর থাকলো? মেম্বারের স্বাক্ষর থাকতে পারে, চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে পারে, পাশাপাশি স্বাক্ষর থাকতে পারে বা কার? গণ্যমান্য 2 জন ব্যক্তির। এই হচ্ছে আমাদের NER দাখিল করার সময় কি কি কাগজপত্র সংযুক্ত করতে হয়। স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকাতে কার কার স্বাক্ষর থাকেন
323-এর গ। তাহলে ছোট্ট করে যদি আমরা জানি এনিয়ার কতদিন পর্যন্ত বলবৎ থাকে, উত্তর হচ্ছে 323-এর ক। সরি, আমি ভুল বলেছি। গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, 323-এর ক। এনইআর কখন দাখিল করা হয়, 323-এর খ। পাশাপাশি আমরা জানলাম এনইআর দাখিল করার সময় সম্পত্তির যে তালিকা, স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকাতে কার কার স্বাক্ষর থাকে আমরা দেখতে পেয়েছি 323-এর গ। মনে থাকবে? তাহলে এই হচ্ছে আমাদের 323-এর ক, খ, গ। আবারও খেয়াল করেন, গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, কার্যকর না করা পর্যন্ত, 323-এর ক। এনইআর কখন দাখিল করতে হয়, 323-এর খ মোতাবেক। যদি গ্রেফতার করতে না পারি, পলাতক থাকে, আত্মগোপন করে, সেক্ষেত্রে এনইআর দাখিল করতে হয় 323-এর খ। এনইআর দাখিল করার সময় উল্লিখিত ব্যক্তির সম্পত্তি ক্রুপ করার জন্য এনইআর দাখিলকারী অফিসার তার স্থাবর অস্থাবর 2 প্রকার সম্পত্তির তালিকা তৈরি পূর্বক মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর নিয়ে প্রেরণ করবেন। এ হচ্ছে আমাদের 323-এর গ। এখন আমরা জানবো অফিসার ইনচার্জ, যার নামে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য প্রেরণ করা হয়। গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য অফিসার ইনচার্জকে বলা হয় ওসি বেড়ামারা থানা। উল্লিখিত গ্রেফতারি পরোয়ানা তামিল পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত ফেরত প্রদান করুন, এমন একটা কথা লেখা থাকে। এই যে ওসি কে দেওয়া হয়ে থাকে, ওসি যদি তামিল করতে না পারে অথবা তার অফিসার যদি তামিল করতে না পারে, সেক্ষেত্রে ওসির উপরও দায় দায়িত্ব বর্তায়। সে দায় দায়িত্বের বিষয়ে আমরা দেখবো। অফিসার ইনচার্জ তিনি রিপোর্ট প্রদান করবেন 323-এর ঘ। 323-এর ঘ, অফিসার ইনচার্জ রিপোর্ট প্রদান করবেন। প্রয়োজনে যিনি রিপোর্ট প্রদান করলেন, যিনি এনইআর দিলেন, কেন কার্যকর করা গেল না, তিনি সঙ্গে যাবেন। প্রতিবেদন যখন দাখিল করবেন তখন সঙ্গে যাবেন 323-এর উ। তাহলে অফিসার ইনচার্জ রিপোর্ট দিবেন এনইআর এর বিষয়ে, বা এনইআর দিবেন 323-এর ঘ। আর আমরা দেখব, একটু পিছনে যান, ফৌজদারি কার্যবিধিতে 90 ধারা পড়ছেন না? খেয়াল করেন কিন্তু, উইটনেস ওয়ারেন্ট। উইটনেস ওয়ারেন্ট, উইটনেস ওয়ারেন্ট মানে কি? সাক্ষীর প্রতি পরোয়ানা, অতিরিক্ত পরোয়ানা আমরা পড়েছিলাম। এই যে উইটনেস ওয়ারেন্ট, এক্ষেত্রে উইটনেস ওয়ারেন্টে যদি তামিল করা না যায় সাক্ষীর প্রতি যে পরোয়ানা, সেক্ষেত্রেও এনইআর দিতে হবে। কত বিধি মোতাবেক? 323-এর চ। যদি অপরাধীর এনইআর বলা হয়ে থাকে, অপরাধীর, সেক্ষেত্রে 323-এর খ। সাক্ষীর এনইআর যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে 323-এর চ। তাহলে সাক্ষী হলে 323-এর চ, অপরাধী হলে 323-এর খ। দুইটা পার্থক্য আমরা বুঝছি কিনা? যদি অপরাধী হয়ে থাকে 323-এর খ, আর যদি সাক্ষী হয়ে থাকে 323-এর চ, দুইটাই এনইআর। তবে সাক্ষীর প্রতি এনইআর 323-এর চ, অপরাধীর প্রতি এনইআর 323-এর খ। দেন আমরা দেখবো সর্বশেষ বিষয়, আমরা 323-এর কতে পড়েছিলাম না যে কতদিন পর্যন্ত বলবৎ থাকে, ফাইলে আটক থাকবে, ফাইলে রক্ষিত থাকবে গ্রেফতার না করা পর্যন্ত। তেমনি সাক্ষীর প্রতি পরোয়ানাটাও ফাইলে রক্ষিত থাকবে যতদিন পর্যন্ত কার্যকর করা না যায়, 323-এর ছ। এখন এই বিধি থেকে ইম্পর্টেন্ট কি কি, এটি একটু নোট করেন দয়া করে। প্রথমে আমরা জেনেছি যে গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে বা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, 323-এর ক, ইম্পর্টেন্ট একটা বিষয়। এনইআর কখন দাখিল করতে হয়, 323-এর খ, অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস। আরেকটা বিষয় আমরা দেখলাম যে এনইআর দাখিলকালীন সময় স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত পূর্বক কার কার স্বাক্ষর নিতে হয়, 323-এর গ। অফিসার ইনচার্জ তিনিও কেন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারলেন না, ব্যর্থতার কারণ উল্লেখ পূর্বক প্রতিবেদন দিবেন, 323-এর ঘ। সাক্ষীর প্রতি যে পরোয়ানা প্রদান করা হয়, সেটাও যদি কার্যকর করা না যায়, এনইআর দিতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট, 323-এর চ। এ হচ্ছে বিষয়। তাহলে 323-এর ক, 323-এর খ, 323-এর গ, 323-এর ঘ, ঘড়ি, আর হচ্ছে 323-এর চ। এই 5টা বিধি একটু কষ্ট করে আপনার মুখস্থ রাখতে হবে। এর মধ্যে যদি সহজভাবে আমরা জানি, অপরাধী হলে 323-এর খ, সাক্ষী হলে 323-এর চ। সাক্ষী হলে 323-এর চ, অফিসার ইনচার্জ রিপোর্ট দিবেন 323-এর ঘ। কতদিন পর্যন্ত বলবৎ থাকে, 323-এর ক। এনইআর দাখিলকালীন সময় সম্পত্তির, স্থাবর অস্থাবর সম্পত্তির
তালিকা প্রস্তুত করতে হবে, স্বাক্ষর নিতে হবে মেম্বার, চেয়ারম্যান অথবা গণ্যমান্য ব্যক্তির। 330 গ। দয়া করে একটু কষ্ট হবে বুঝি, কারণ এভাবে তো আপনারা আমরা পড়তে অভ্যস্ত ছিলাম না। তথাপিও যেহেতু নতুন বিষয়, একদমই নতুন, তবে কিছু কিছু তো পুরাতন আছে। এ নিয়ে তো আমরা পড়ছি নাকি? পরীক্ষাতে কিন্তু এ নিয়ে বিষয় 2 বার পরীক্ষাতে আসছে প্রশ্নটা। দয়া করে আমরা একটু এভাবেই ডিটেইলসে যাব। ধন্যবাদ। এখন আমরা যাব 324। খেয়াল করি 324। আমরা 324 পড়ি না? 324 ব্যবহার করি 167 সাথে, তাই না? 324 ব্যবহার করি 167 সাথে। পাশাপাশি আরেকটা জিনিস মনে করেন তো, 167 সাথে যেমন ব্যবহার করি, আরেকটা বলেছিলাম না 61 ধারায় যে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করতে হবে, বাধ্যবাধকতা। যদি প্রেরণ না করি সেক্ষেত্রে রিমান্ডের আবেদন করব 167 1। তাহলে 61 এবং 167 দুইটা ধারার সাথে বিধি ব্যবহার করতে পারি 324। 61 এবং 167 ফৌজদারি কার্যবিধি দুইটার সাথে বিধি ব্যবহার করতে পারবো 324। এখন খেয়াল করেন কেন ব্যবহার করতে পারবো। আমি বলেছিলাম যে প্রবিধানের যে সকল ধারাকে ইন্ডিকেট করা হয়েছে সে সকল ধারার সাথে সে সকল বিধি ব্যবহৃত হবে। দেখেন ভিতরে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 61 এবং 167 ধারা মোতাবেক কোন ব্যক্তিকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না হলে মামলার ডায়েরিতে উল্লেখপূর্বক ডায়েরির একটি কপি সহ নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হয়। প্রশ্ন আপনাদের কাছে, রিমান্ডের আবেদনের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হয়? মামলার সিডি সংযুক্ত করতে হয়। কি করতে হবে? মামলার সিডি সংযুক্ত করতে হবে। দেন আমরা দেখব রিমান্ডের আবেদন কে মঞ্জুর করতে পারেন। আপনারা পড়েছিলেন না 167(2) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই কথাটা বলা আছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর নিম্নে নহেন, তাছাড়া কেউ আবেদন মঞ্জুর করতে পারেন না। পরবর্তীতে আমরা দেখি যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে 7 দিন রিমান্ড মঞ্জুর হলো, পরবর্তীতে আরো 7 দিন দরকার, সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন? সেক্ষেত্রে আবেদন করবেন পূর্ববর্তী সূত্র উল্লেখপূর্বক দ্বিতীয় রিমান্ডের আবেদন করা হয়। রিমান্ড সর্বোচ্চ কতদিন দেওয়া যায়? আমরা দেখব এট এ টাইম আপনি একটি অপরাধীকে 15 দিনের অধিক রিমান্ড দেওয়া যায় না। প্রথমে 10 দিন, পরবর্তীতে 5 দিন, এ হচ্ছে 15 দিন। আপনি যে অপরাধীটাকে আদালতে উপস্থাপন করেছেন রিমান্ড মঞ্জুরের জন্য, আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে উল্লেখিত অপরাধী ইতিমধ্যে 15 দিন রিমান্ডে ছিলেন, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে তার রিমান্ড দেওয়া হবে না। কত বিধি মোতাবেক? 324 বলা আছে। দেন সর্বশেষ বিষয় আমরা দেখতে পাবো এই রিমান্ডের সমর্থক শব্দ আমরা পড়েছিলাম না? জিজ্ঞাসাবাদ, ইন্টারোগেশন, রিমান্ড। আরেকটা কথা বলেছিলাম পুনঃসমর্পণ। দয়া করে কথাটা মনে রাখবেন যে পুনঃসমর্পণ কাকে বলে। পুনরায় সমর্পণ করা, দ্বিতীয়বার দেওয়া, পুনরায় সমর্পণ করা। এ হচ্ছে পুলিশ হেফাজতে যে অপরাধীটা আছে তাকে পুনরায় পাওয়ার আবেদন করেন পুলিশ অফিসার, সেটাকে আইনের পরিভাষায় পুনঃসমর্পণ বলে অবহিত করা হয় যদি ম্যাজিস্ট্রেট দিয়ে থাকে। তাহলে আমরা 324-এ কতগুলো বিষয় জানলাম? 61 এবং 167 বিধি ধারার সাথে 324 বিধি ব্যবহার করব। রিমান্ডের আবেদনের সাথে অবশ্যই মামলার সিডি দাখিল করতে হবে। দ্বিতীয় শ্রেণীর নিম্নে নয় এমন পদবীর ম্যাজিস্ট্রেট ব্যতীত কেউ রিমান্ড মঞ্জুর করতে পারবেন না। দ্বিতীয়বার রিমান্ডের আবেদন করতে হলে প্রথম রিমান্ডের সূত্র উল্লেখ করতে হবে। সর্বোচ্চ 15 দিন পর্যন্ত আপনি রিমান্ডে রাখতে পারবেন। এট এ টাইম 15 দিনের অধিক হলে আর রিমান্ড মঞ্জুর হবে না, পুলিশের জিম্মায় দেবেন না ম্যাজিস্ট্রেট। এ হচ্ছে 324। এখন আমরা চলে যাব, খেয়াল করেন বইয়ের মধ্যে দেখেন বলা আছে ইন্সপেক্টর পদের নিম্নে কেউ রিমান্ডের আবেদন করতে পারবে। নতুন বই, আগের বইয়ে বলা আছে সাব ইন্সপেক্টর। আপনাদের বিবেচ্য বিষয় হচ্ছে ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আপনারা মনে রাখবেন রিমান্ডের আবেদন করবেন কে? তদন্তকারী কর্মকর্তা, সাব ইন্সপেক্টর এর নিম্নে নয়। ক্ষেত্র মতে এএসআই আবেদন করতে পারেন, তবে অফিসার ইনচার্জ এর অগ্রগামী লাগবে। মনে থাকবে? তাহলে ওই নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই, এই জন্য আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। 324 কোন কোন ধারার সাথে ব্যবহৃত হবে? 167 এবং 61 ধারা এর সাথে। ধন্যবাদ। অ্যানাদার থিংস খেয়াল করবেন,
এখন আমরা যাব হাজতখানায় বন্দির অবস্থান। এমসিকিউ হচ্ছে হাজতখানার পরিমাণ বা কতটুকু পর্যন্ত হাজতখানার বন্দীদের জন্য অবস্থানের জন্য জায়গা দেওয়া হয়। আমরা দেখব 36 বর্গফুট স্থান থাকে। একজন বন্দির জন্য কতটুকু স্থান থাকবে? 36 বর্গফুট। হাজতখানার সামনে বাংলায়, ইংরেজিতে এবং মাতৃভাষায় নোটিশটা নিয়ে রাখতে হবে যে উল্লেখিত হাজতখানায় কতজন বন্দির অবস্থান রয়েছে। কোন কোন ভাষায় থাকবে? ইংরেজি এবং মাতৃভাষায়। আমরা ভাষা সম্পর্কিত কয়টা ধারা পড়ছিলাম? আপনারা কি ভুলে গেছেন কিনা? 2টা ধারা পড়ছি। একটা হচ্ছে 357, আরেকটা হচ্ছে 367। জবানবন্দি লিপিবদ্ধকরণের ভাষা, রায় ঘোষণার ভাষা। আর আজকে এখন কি ভাষা বললেন? হাজতখানায় বন্দীদের অবস্থান সম্পর্কিত বিষয়ে 2টা ভাষা উল্লেখ থাকে। একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে মাতৃভাষায় নোটিশ থাকবে কতজন এই হাজতখানায় অবস্থান আছেন। দেন আমরা দেখবো আরেকটা বিষয়, একটু কষ্ট করেন দয়া করে, আমার দিকে তাকান, কষ্ট নিয়েন না। যেহেতু শুক্র শনি আছে, একটু কষ্ট করেই কভার করতে হবে। আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু বিধি একটু ডিটেলস জানতে হবে, এর মধ্যে 328 একটি অপরিহার্য বিষয়। দয়া করে একটু 328 এর পাশে বিবিআইপি লিখে রাখেন, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। 328। আমি একটু ছোট্ট করে আপনাদের বলি, আপনাদের টেনশন নিয়েন না কিন্তু বারবার। আপনাদের ফেস ইমপ্রেশন দেখে আমি ব্যথিত হচ্ছি যে আসলে কি আপনারা বুঝতেছেন কিনা। হাজতখানায় বন্দি রাখার পূর্বে পুলিশ অফিসারের করণীয়। হাজতখানায় বন্দি রাখার পূর্বে পুলিশ অফিসারের করণীয় কি কি করণীয়? গ্রেফতার করার পর সকল অপরাধীর নিরাপদ হেফাজতের দায়িত্ব কার উপর বর্তায়? প্রশ্ন। ফাঁড়ি অথবা থানা। ফাঁড়ি অথবা থানার যে ইনচার্জ থাকবেন কোন বন্দীকে গ্রেফতার করার পর তার দায়িত্ব বর্তাবে উল্লিখিত ইনচার্জের উপর, অফিসার ইনচার্জ অথবা ফাঁড়ির ইনচার্জ এর উপর। যা আমরা দেখতে পাই 328 এর ক। কত? 328 এর ক। হাজতখানায় বন্দী প্রেরণের পূর্বে পরীক্ষা। প্রথম পরীক্ষাটা কি? প্রথম পরীক্ষা হচ্ছে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা। আমরা 262 পড়ছি না? যেন কোনো প্রকার দুর্ব্যবহারের অভিযোগ করতে না পারে বন্দী, সেজন্য তার দেহে আঘাতের চিহ্ন আছে কিনা পরীক্ষা করবেন। যদি থাকে পূর্ণ বিবরণ উল্লেখপূর্বক, জেনারেল ডায়েরিতে উল্লেখপূর্বক সাক্ষীদেরকে ডেকে প্রত্যক্ষ চিহ্নের বিষয়ে অবগত করাবেন যে এই চিহ্ন পাওয়া গেছে। তাহলে হাজতখানায় বন্দি প্রেরণের পূর্বে কি পরীক্ষা করতে হয়? তার দেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন আছে কিনা, 328 এর খ। হাজতখানায় প্রেরণের পূর্বে বন্দির দেহে পরিধেয় বস্ত্র ব্যতীত অন্য যা কিছু থাকবে প্রত্যেকটা জিনিস আপনি সরিয়ে রাখবেন। একটি তালিকা তৈরি করবেন, করে তাকে একটি প্রাপ্তি স্বীকার কপি নেবেন যে আপনার কাছ থেকে এই নেওয়া হলো। তবে মহিলা বন্দীদের ক্ষেত্রে শঙ্খ, চুরি, বালা কোনোভাবেই নেওয়া যাবে না। 328 এর গ। আর সর্বশেষ বিষয় হচ্ছে হাজতখানায় বন্দী যেন কোনোভাবেই আত্মহত্যা করতে না পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় মালামাল পরীক্ষা পূর্বক দেন হাজতে বন্দীকে অবস্থান করাতে হবে। এটা হচ্ছে সেন্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা দায়িত্ব, যিনি হাজতে রাখবেন তার। তাহলে আমরা 4টা কাজ পেয়েছি। গ্রেফতার করার পর সকল বন্দীদের গ্রেফতার করার পর বন্দির নিরাপদ হেফাজতের দায়িত্ব অফিসার ইনচার্জ এর উপর বর্তাবে, 328 এর ক। গ্রেফতারকৃত ব্যক্তির দেহ পরীক্ষা করতে হবে, আঘাত থাকলে সাক্ষীর উপস্থিতিতে চিহ্নিতকরণ পূর্বক জিডিতে উল্লেখ পূর্বক তাকে হাজতে রাখতে হবে, 323 এর খ। ব্যক্তির দেহ তল্লাশি করত পরিধেয় মালামাল ব্যতীত সকল মালামাল আটক করা হবে, প্রাপ্তি স্বীকার দিতে হবে তাকে। তবে মহিলা হলে শঙ্খ, চুরি, বালা কোনোভাবে আটক করা যাবে না, 323 এর গ। আর সর্বশেষ বিষয় 323 এর ঘ। ঘড়ির ঘতে আমরা দেখেছি হাজতে আত্মহত্যা করতে পারে এমন কোন সরঞ্জাম যেন না থাকে, পুঙ্খানুপুঙ্খু ভাবে পরীক্ষা করত দেন অপরাধীকে হাজতে রাখতে হবে। এ হচ্ছে আমাদের 328। আজকে আপনাদের এ পর্যন্ত থাকবো। দয়া করে 328টা ভালোভাবে জানবেন, 323টা ভালোভাবে জানবেন। আর পূর্বে পড়েছিলাম বিষের দোকান তল্লাশি, বিস্ফোরকের দোকান তল্লাশি, তারপর অস্ত্র গোলাবারুদের দোকান তল্লাশি, এগুলো একটু বেশি করে জানবেন। আগামী দিন আপনাদের পড়াবো হাতকড়ির ব্যবহার, এগুলো একটু ভালো করে জানবেন। এইটা ইম্পর্টেন্ট কিছু কিছু বিধি থাকবে যেগুলো থেকে
লিখিত বড় প্রশ্ন আসতে পারে। বোঝা গেল? যেমন আজকে যা পড়াইলাম, হাজতখানায় বন্দী প্রেরণের পূর্বে কি কি পরীক্ষা করা যায়, হাজতখানায় রক্ষিত বন্দীর নিরাপত্তামূলক হেফাজতের দায়িত্ব কার উপর বর্তায়, হাজতখানায় বন্দীর প্রেরণের পূর্বে দেহ পরীক্ষার বিধান আলোচনা করুন, হাজতখানায় বন্দী প্রেরণের পূর্বে আত্মহত্যা যেন করতে না পারে কি কি সরঞ্জামাদি পরীক্ষা করতে হয়, হাজতখানা পরীক্ষাকরণ পদ্ধতি আলোচনা করুন বন্দী প্রেরণের পূর্বে। এ বিষয়ে আমাদের বৃহৎ প্রশ্ন বা রিটেন কোশ্চেন বা লিখিত প্রশ্ন আসতে পারে। সো আমরা একটু ডিটেলস জানবো আজকে। তাহলে আমরা কি কি জানলাম একটু খেয়াল করি। মন খারাপ করবেন না, আপনাদের মন খারাপ দেখলে আমি খুব ব্যথিত হই। একটু পড়াশোনা করতেছি, কষ্ট হচ্ছে বুঝি, যে এত তো বিধি স্যার দিতেছে, তথাপি আমি মনে করতেছি এই বিধিগুলো আপনারা পড়ছেন, এখন একটু ডিটেলস পড়তেছেন। আগে যেমন জানতেন ৩২৩, এখন ৩২৩ এর বিষয়টা জানলেন যে আসলে কি আছে এখানে। এখন আমরা দেখি কি পড়েছে আজকে। ৩২২ পুলিশ তত্ত্বাবধানে গ্রেফতারকৃত ব্যক্তির সম্পত্তি যখন নিবেন, সে সম্পত্তির একটি তালিকা সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হয়। ফৌজদারি কার্যবিধি ৫১ প্রবিধান ৩২২। গ্রেফতার করণে ব্যর্থতার ক্ষেত্রে কার্য ব্যবস্থা। কতদিন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকে? আমরা দেখেছি অপরাধী আত্মসমর্পণ না করা পর্যন্ত, গ্রেফতার না করা পর্যন্ত, ওয়ারেন্ট বাতিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ৩২৩ ক ৩২৩ খতে আমরা দেখেছি অপরাধী যদি পলাতক থাকেন, আত্মগোপন করেন, গ্রেফতারকারী কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়, সেক্ষেত্রে তিনি কার্যকর না করার কারণ উল্লেখ পূর্বক প্রতিবেদন দিবেন আদালতে, যাকে আইনের পরিভাষায় NER বলা হয়ে থাকে, নন এক্সিকিউশন রিপোর্ট বলা হয়ে থাকে। ৩২৩ খ NER দাখিল করার সাথে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধীর স্থাবর অস্থাবর দুই প্রকার সম্পত্তির তালিকা তৈরি পূর্বক স্বাক্ষর নিয়ে প্রেরণ করতে হবে। কার কার? মেম্বার, চেয়ারম্যান অথবা গণ্যমান্য ব্যক্তির। ৩২৩ গ অফিসার ইনচার্জ কেউ প্রতিবেদন দিতে হয়। ৩২৩ ঘ যদি সাক্ষীর প্রতি কোনো প্রকার পরোয়ানা দেওয়া হয়, সে পরোয়ানার বিষয়ে আমরা দেখি কার্যকর করতে না পারলে প্রতিবেদন দিতে হয়। ৩২৩ চ দেন আমরা জেনেছি রিমান্ড, ইন্টারোগেশন অথবা জিজ্ঞাসাবাদ অথবা পুনঃসমর্পণ, যা আমরা দেখেছি ফৌজদারি কার্যবিধানের ৬১, ফৌজদারি কার্যবিধানের ১৬৭। এই দুইটা ধারার সাথে আমরা ৩২৪ ব্যবহার করব। আমরা দেখতে পাই, খেয়াল করি সবাই, অবশ্যই রিমান্ড আবেদনকালীন মামলার সিডি দাখিল করতে হবে। কি করতে হবে? ফার্স্ট সিডি দাখিল করতে হবে, কেন রিমান্ড চাচ্ছেন সিডিতে উল্লেখপূর্বক। দেন আমরা দেখলাম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যতীত রিমান্ড মঞ্জুর করতে পারেন না। এছাড়া জেনেছি দ্বিতীয়বার রিমান্ড আবেদন করতে হলে প্রথম রিমান্ডের সূত্র ধরে আবেদন করতে হবে। সর্বোচ্চ কতদিন দিতে পারেন? ১৫ দিনের অধিক নয়। ৩২৪। এছাড়া আমরা জানলাম আজকে ৩২৭ হাজতখানায় বন্দির অবস্থান কত বর্গফুট? ৩৬ বর্গফুট। কোন কোন ভাষায় হাজতখানার সামনে নোটিশ দিতে হবে? ইংরেজি ভাষা এবং মাতৃভাষায়। কতজন অবস্থান করতেছেন, কতজন অবস্থান করতে পারেন? ৩২৭। সর্বশেষ বিষয় পড়েছি হাজতখানায় প্রেরণের পূর্বে বন্দীকে পরীক্ষা। প্রত্যেক বন্দীর নিরাপদ হেফাজতের দায়িত্বে থাকবেন অফিসার ইনচার্জ অথবা ফাঁড়ির ইনচার্জ। বন্দীকে হাজতখানায় প্রেরণের পূর্বে আঘাতের চিহ্ন পরীক্ষা করতে হবে, যদি থাকে সাক্ষীর সম্মুখে দেখিয়ে দেন জিডিতে উল্লেখ পূর্বক হাজতে রাখতে হবে। ৩২৮ খ আর ৩২৮ গতে আমরা জানলাম পরিধেয় বস্ত্র সকল মালামাল আটক করতে হবে, তালিকা দিতে হবে, প্রাপ্তি স্বীকার নিতে হবে। পাশাপাশি মহিলা হলে শঙ্খ, চুরি, বালা নেওয়া যাবে না। ৩২৮ গ আর ৩২৮ ঘ ঘড়িতে আমরা জানলাম হাজতখানায় বন্দি রাখার পূর্বে অবশ্যই যেন বন্দি আত্মহত্যা করতে না পারে, প্রয়োজনীয় মালামাল পরীক্ষা নিরীক্ষা করে দেন হাজতখানায় বন্দি রাখার বিধান রয়েছে। ৩২৮ ঘ। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।